সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 26শে মার্চ স্বাধীনতা দিবস কি হতে যাচ্ছে? অনেক গভীর ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেই ষড়যন্ত্রগুলো দেশের বাইরে থেকে অপারেট করা হচ্ছে, যেগুলো বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশে, রাজধানী ঢাকা কেন্দ্রিক নানা ধরনের ষড়যন্ত্র, কুৎসা এবং অপপ্রচার অব্যাহত আছে। আজ এই বিষয়ে কথা বলবো এবং পুরো ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশকে নিয়ে এবং 26শে মার্চ কেন্দ্রিক কি কি ঘটনা ঘটতে যাচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র কারা করছে? ষড়যন্ত্র করছে যারা পরাজিত শক্তি, তারা ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা, ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টদের সহযোগীরা, যেসব সহযোগী এখনো বাংলাদেশের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে, যেসব সহযোগী বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় আছে, যেসব সহযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে লুকিয়ে নয় প্রকাশ্যেই আছেন। তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে, তারা গোপনে অনেক ধরনের ষড়যন্ত্র ছক আঁকছে, যেগুলো বিভিন্নভাবে বাস্তবায়নেরও চেষ্টা হচ্ছে। এবং ২৬ তারিখকে কেন বেছে নেওয়া হলো? 26 মার্চ আমাদের একটি কি বলবো, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, স্বাধীনতা দিবস। এই দিনে নাকি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে, এমন একটি গুজব কিন্তু চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি বলি যে এগুলো আসলে গুজব না, এগুলি ছড়িয়ে দিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে যাচ্ছে। ধানমন্ডিতে একটি মিছিল হলো, যেই মিছিলে এসে বেশ কয়েকজন আটক করা হলো। যাদেরকে আটক করা হলো তারা বলছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা বলছে তারা নাকি খবর পেয়েছে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে। বোঝেন অবস্থা, গুজবের কোন পর্যায়ে গিয়ে আওয়ামী লীগ পৌঁছেছে। একটা সময় আওয়ামী লীগের খুবই প্রভাবশালী ব্যক্তি, যিনি মন্ত্রী ছিলেন, মোহাম্মদ এ আরাফাত, তিনি বলতেন গুজব গুজব গুজব। আসলে তো এখন দেখতে পাচ্ছি তারাই গুজব তৈরি করে, গুজব সৃষ্টি করে গুজবের কথাটি বারবার বলতো। বলা হয় যে একটা মিথ্যা কথাকে যদি বারবার 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 বলা হয়, সেটাকে সত্য হিসেবে স্টাবলিশ করার জন্য আর কি। তা আওয়ামী লীগ তো সেই জিনিস। যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা এখন আসছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যম, একটি গণমাধ্যমে এই মোহাম্মদ আরাফাত বলছে যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। আপনারা কি কেউ ডাকছে আপনি ইলেকশনে আসবেন? আওয়ামী লীগ কি ইলেকশনে যাওয়ার মতো সেই যোগ্যতা অর্জন করছে? আওয়ামী লীগ যেই অপরাধগুলি করছে, যেই পাপ করছে, সেই পাপের কি শাস্তি এখন পর্যন্ত হয়েছে? নাকি এত সব ঘটনার জন্য আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা করেছে? কোনটা করেছে? কোনোটাই করেনি। বিগত 15 বছরে বিরোধী মতের উপর যেই অত্যাচার, নির্যাতন, হত্যা, হামলা, মামলা, গুম করা হয়েছে, এর কোনোটার জন্যই তো এখন পর্যন্ত আওয়ামী লীগ শর্মিন্দা হয় নাই। আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার করে নাই, বরঞ্চ এই 7 মাস পরে এসে বিভিন্ন গর্ত থেকে মাথা বের করে আওয়ামী লীগের নেতারা, পাতি নেতারা বলতেছে যে কত কি হবে, আওয়ামী লীগ নির্বাচনে এদের অধীনে যাবে না, এরা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা কি আওয়ামী লীগের মুখে মানায়? যারা দিনের ভোট রাতে করে ফেলে, যারা একতরফা নির্বাচন করে, একদলীয় নির্বাচন করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে, তাদের মুখে মানায়? যারা আমি আর দামির নির্বাচন করে, তাদের মুখে মানায় অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা? আসলে ইতিহাসগুলো না, মানে পুনরাবৃত্তি হয়, এটা আসলে ইতিহাস পুনরাবৃত্তি হয়, এটাই ইতিহাসের নিয়ম। একসময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে, জ্বালাও পোড়াও করেছে, পরে আবার ক্ষমতা এসে সেই তত্ত্বাবধায়ক বাতিল করে দিল। বাতিল করে দিয়ে নিজের সুবিধার জন্য যা তা ভাবে নিজের অধীনে নির্বাচন করলো।
এখন আবার আওয়ামী লীগের দুই একজন নেতা বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তো কার অধীনে হবে? শেখ হাসিনার অধীনে হবে? তা আসেন, আপনারা বাংলাদেশে আসেন, এসে আইনি ভাবে নিজেদের মামলাগুলো মোকাবেলা করেন, এরপরে দেখেন নির্বাচন কোন প্রক্রিয়া হয়, কিভাবে হয়, অংশ নেন, সমস্যা কি? জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাবে, সমস্যা কি? তারা কিন্তু বাংলাদেশে আসতে হবে। আসেন বাংলাদেশে, পালিয়ে গেলেন কেন? নিজেদের জীবন নিয়ে পালিয়ে গেলেন, লক্ষ লক্ষ নেতা কর্মীকে বাংলাদেশে ফেলে গেলেন, তাদের নিরাপত্তা কোথায়? একটা সুষ্ঠু স্বাভাবিক মানুষ, একজন বিবেকবান মানুষ কি আওয়ামী লীগ করবে? যে এই দলটা আমরা করি, এত কষ্ট করি, এত মানে যারাই রাজনৈতিক দল করে প্রচুর কিন্তু কষ্ট আছে, জনসম্পৃক্ত কাজ করতে হয়, মাঠে ময়দানে থাকতে হয়, চুরি চামারি যাই করে জনগণের পাশে কিন্তু থাকতে হয়, আর জবাবদিহি করতে হয়। তো এত লক্ষ লক্ষ নেতা কর্মীকে ফালায় দিয়া আপনার পরিবারের লোকজন পালায় গেলেন ভারতে, যে যেভাবে পালেন চলে গেলেন। তো এদেরকে এই আগুনের মধ্যে, বিপদের মধ্যে কেন রেখে গেলেন? নেতা কর্মীরা কি আপনাদেরকে বিশ্বাস করবে? 2-1% নেতা কর্মী যারা সুযোগ সুবিধা নিয়েছে, আপনার পিএস এর মতো, যারা পানি টানতো এমন লোক 400 কোটি টাকার মালিক হয়েছে, এমন 2-1% লোক তারা আপনাদের সঙ্গে থাকবে, এবং সেই শিয়ালের মতো এক পাশ থেকে হুক্কা হুয়া ডাকা শুরু করবে, সবাই হুক্কা হুয়া বলবে। এই তো। বাকি যারা বিবেকবান, আওয়ামী লীগ যারা করেছে, বিবেকবান মানুষ আওয়ামী লীগ করেছে কিনা সেটাও একটা প্রশ্ন। যদিও করে থাকে, তারা কেন আওয়ামী লীগ করবে? হিন্দুস্তান টাইমস এর মতো পত্রিকা মানে কি অবস্থা দেখেন বাংলাদেশ ইস্যুতে প্রতিনিয়ত লিখে যাচ্ছে। তারা বলছে বাংলাদেশের অবস্থা নিয়ে, শেখ হাসিনার অবস্থা নিয়ে, শেখ হাসিনা ফেরার বিষয়ে, বাংলাদেশের নির্বাচন বিষয়ে প্রফেসর ইউনূসের নানা সমালোচনা সেখানে হচ্ছে। তারা বিশ্বস্ত সূত্রের কথা বলছে, এই যে দিল্লিতে শেখ হাসিনা এখন নেই, দিল্লি থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কেন? দিল্লিতে কি অসুবিধা ছিল? সেখানে কি আপনারা নিরাপত্তা দিতে পারেন না শেখ হাসিনাকে? নাকি বাংলাদেশের কাছাকাছি কোনো জায়গায় নিয়ে এসেছেন যে টুক করে ঢুকে যেতে পারে? বিষয়গুলো খোলাসা হওয়া দরকার। বাংলাদেশের রাজনীতিবিদরা বারবার জানতে চেয়েছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে? ভারত কি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, নাকি ভারত নির্দিষ্ট একটি রাজনৈতিক দল, যদি আরো মানে নির্ধারিত করে বলি, শেখ পরিবারের সাথে সম্পর্ক রাখতে চায়? শুধু কি শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে ভারত সম্পর্ক রাখতে চায়, নাকি গোটা বাংলাদেশের এই যে 18-20 কোটি মানুষ সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায়? যদি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে কিন্তু সীমান্তে হত্যা করা যাবে না। তাহলে কিন্তু 54টি অভিন্ন নদীর যে পানির ন্যায্য হিসেবে সেটা দিতে হবে। ঠিক আছে? বাংলাদেশের সঙ্গে দাদাগিরি ফলানো যাবে না যদি আপনারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চান। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ আপনাদের সহযোগিতা করবে, যেমনটা বাংলাদেশ অন্য অন্য দেশের ক্ষেত্রেও করে আসছে। মূল বিষয় হলো এই যে ভারতের কিছু অদূরদর্শী সিদ্ধান্ত, অদূরদর্শী পরিকল্পনায় কিন্তু সুযোগ নিচ্ছে আরো বেশ কিছু গ্রুপ। প্রফেসর ইউনূস কিন্তু 26 তারিখেই চায়নায় যাচ্ছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট কিন্তু বলছে এবার প্রফেসর ইউনূসকে সর্বোচ্চ সম্মাননা কিন্তু দেওয়া হবে। ক্ষমতা হারানোর 1 মাস আগেও কিন্তু শেখ হাসিনা চীন সফর করেছিল, সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমে এসেছে। এখন প্রফেসর ইউনূস যখন যাচ্ছে এই গণ অভ্যুত্থানের 7 মাস পরে, তাকে চায়না সর্বোচ্চ সম্মাননা সেখানে দেবে, এবং অনেক এমন বিষয়ে প্রফেসর ইউনূস সেখানে কথা বলবে যেগুলো এর আগে কেউ বলেনি, যেগুলো বাস্তবায়ন হয়নি। শুধু চুক্তিই নয়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক নানা সুবিধা নিয়ে চায়না কিন্তু কথা বলবে। চায়না কিন্তু এই সুযোগটা নেবে যে ভারত যখন বাংলাদেশের সঙ্গে একটা বৈরী মনোভাব নিয়ে কাজ করে, তখন চায়না কিন্তু এই সুযোগটা নেবে। তারা চাইবে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশও যেন লাভবান হয়, চায়নাও যেন লাভবান হয়, এবং ভারতের মধ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় চায়নার দিক থেকে, সেক্ষেত্রে তো বাংলাদেশে কিছু করার নাই। বিশেষ করে তিস্তা ইস্যুতে
তিস্তা যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছিল 2016 সাল থেকে, এই তিস্তা মহাপরিকল্পনা যদি চীন বাস্তবায়ন করে তাহলে ভারতের উপায়টা কি হবে? এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো ভারতকে আরো ভালোভাবে বিবেচনায় নিতে হবে। শুধু নির্দিষ্ট দল, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্ক না করে গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক করা উচিত। এতে সবাই লাভবান হবে। বৈশ্বিক এই যুগে কেউ বিচ্ছিন্ন দ্বীপে থেকে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আসুন সবাই সবার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা আপনারা করেন। সব দেশের জনগণই তাতে বেঁচে যাবে এবং রাজনৈতিক দলের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে এবং দেশের জনগণের পর্যায়ে সবার সঙ্গে একটা ঐক্য হবে, সবার মধ্যে সৌহার্দ্য থাকবে, এমন প্রত্যাশা আমরা করতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।